সো এই অদ্ভুত সুন্দর টাইগার লিপিং জর্জ, এটা ঘোরা শেষ করে এখন আমরা আবার রওনা দেবো শাংরি-লার পথে। আমরা এখন আছি মোটামুটি 2000 মিটারের মতো এলিভেশন। আমরা উঠবো প্রায় 3600 মিটারের এলিভেশন, মানে হচ্ছে প্রায় 11000 ফিট। সো শাংরি-লা যাওয়ার পথে আরও শেয়ার করব। এখন গাড়িতে প্রথমে খেয়ে নেব, এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট আছে আশেপাশে বলছিল, গিয়ে আপনাদেরকে শেয়ার করছি। আমরা শাংরি-লার দিকে যত আগাবো তিব্বতীয়দের ইনফ্লুয়েন্স আমরা অনেক বেশি দেখবো, কারণ শাংরি-লা কিন্তু মেইনলি একটা স্মল তিব্বত হিসেবে বলা হয়। এখানে কিন্তু বাড়িঘরের স্ট্রাকচার দেখবেন চেঞ্জ হয়ে গেছে। চাইনিজরা যেমন দোচালা বাড়ি টাইপের করে, এখানে একটু স্কোয়ার এবং কার্নিশগুলোর মধ্যে সবসময় একটা সম্ভবত গুড সাইনের একটা কিছু থাকে। আমরা পরে ডিটেল আমি জেনে আপনাদেরকে জানাবো। দেখো, এটা একটু গ্রাম সাইডের রেস্টুরেন্ট, তো এটা আমরা হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট। এটা তো এখানে হচ্ছে বিফ ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছি এবং হচ্ছে 13 ইয়ানের মতো হচ্ছে। ভালো দুপুরে খাওয়া টাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি ফাইনালি শাংরি-লার পথে। এখান থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। শাংরি-লার এলিভেশন হচ্ছে অ্যারাউন্ড 12,500 থেকে 13,000 ফিট, যারা ওরা ওকে বলে প্রায় 4000 মিটারের মতো। এবং শাংরি-লার সুন্দর একটা অর্থ আছে নামটার, সেটা হচ্ছে প্যারাডাইস অন আর্থ। এইখানকার প্রকৃতি যে কি সুন্দর বোঝাই যাচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার দেখাচ্ছি, ড্রাইভিং এর রোডটাই অনেক অনেক জোস। সো ওয়েলকাম টু শাংরি-লা। অবাক হয়ে গেছি, আমার ধারণা ছিল একটা হিল স্টেশন টাইপের ছোট্ট কোনো জায়গা হবে, বাট এটা তো পুরো শহর। পেছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট হোয়াইট প্যাগোডা, অনেকে বলে এটা ওয়ার্ল্ডেরও বিগেস্ট প্যাগোডা। অদ্ভুত সুন্দর। আমরা এখন আছি শাংরি-লার ওল্ড টাউনটার ভিতরে, বা এনশিয়ান টাউন যেটাকে বলে। খুবই সুন্দর। এর স্ট্রাকচার কিন্তু আবার একটু কী বলে তিব্বতিয়ান টাইপের। অনেক বড় একটা রাউন্ড হুইল আছে প্রার্থনা করার। আমরা দেখি চেষ্টা করবো ওদিকে যাওয়ার। সো আমরা এখন একটু ওই যে উঁচুতে যেই প্রেয়ারের এরিয়াটা দেখা যাচ্ছে ওইখানে যাচ্ছি। প্রায় 200-র মতো সিঁড়ি, এরকম 10,000 ফিট উপরে এই 200 সিঁড়ি বাওয়াটা একটু কষ্টকর, বাট আমি আর প্রভা ঠিক করেছি আমরা ট্রাই করব। আমরা ঠিক করছি, একটু ট্রাই করে দেখি কি অবস্থা। প্রথম প্রায় 50-60টা সিঁড়ি ওঠার পর এইখানে একটা বৌদ্ধদের প্যাগোডা বা মন্দির মতো আছে। এখন আমরা আবার চেষ্টা করবো উপরে যেতে। উপরে উঠার 200 সিঁড়ির একদম লাস্ট স্টেপে চলে আসছি, আর 5 থেকে 6টা স্টেপ বাকি। ওঠার সময় একটু চাপ লাগছিল, আমরা রেস্ট নিয়ে উঠছিলাম, এজন্য খুব বেশি সমস্যা হয়নি।
ফাইনালি সাকসেসফুলি আমি আর রুমের দুজনে উঠে চলে আসছি। একটু কষ্ট করে উঠেছি, বাট আসলে এই সুন্দর জায়গাটা না মিস হয়ে যেত। অসম্ভব সুন্দর নির্মল কৌশল, অসম্ভব সুন্দর, কালারফুল। বুদ্ধিস্টদের প্যাগোডা, এবং এটা ওদের ওয়ান অফ দ্য স্যাক্রেড প্লেস, প্রায় 11,000 ফিট উপরে। আমার পেছনে যে প্রার্থনা করা সার্কেলটা দেখছেন, এইটা কিন্তু এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট, প্রায় 69.1 মিটার, মানে প্রায় 180-90 ফিট উঁচা। 20 জন একসাথে এটাকে ঘোরাতে পারে, এবং বুদ্ধিস্টদের জন্য এটা খুবই সিক্রেট একটা প্রার্থনা। চলুন আমরা আরও কাছে গিয়ে দেখি। আমরা প্রায় নেমে এসেছি। একটা কথা বলতে ভুলে গেছি, এই পুরা যেই প্রার্থনার সার্কেলটা আছে, এটা কিন্তু গোল্ডের পাউডার দিয়ে তৈরি করা, এবং 20 জন মিলে একসাথে এটা আরামে ঘোরানো যায় আর কি। কোনো মোটরাইজড কিছু কিন্তু না। যাক, ভালোই লাগলো ঘুরে আসতে। এর নাম হচ্ছে মুনলাইট স্কোয়ার। সো বেসিক্যালি এতক্ষণ আপনারা দেখলেন, এটা কিন্তু তিব্বতিয়ানদের মূলত থাকার জায়গা, এবং পিছনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। আমরা লাদাখ বলেন বা 3 Idiots মুভিতে কিন্তু এই টাইপের স্ট্রাকচার প্রচুর দেখেছি। সো বেসিক্যালি তিব্বত বেল থেকে আসা তো খুব কাছাকাছি। আর এইখানকার কিন্তু ম্যাক্সিমাম বাড়িঘর খুব ভারী কাঠ দিয়ে ক্রেভিং করা। আমাদের এই হোটেলটা একটু ওল্ড টিবেটিয়ান স্টাইলে বানানো, একটু ডিফারেন্ট বুটিক টাইপের হোটেল আর কি। চলেন আমাদের হোটেলের রুমটা। এই রুমটা মোটামুটি বেশ ভালোই বড়, কিন্তু এখানে অনেক ধরনের আসবাবপত্র, অনেক কাঠের আলমারি দেওয়া আছে, এবং এখানে বিশেষত্ব যেটা এই হোটেলের, সেটা হচ্ছে যে এখানকার ম্যাক্সিমাম জিনিসপত্রই কাঠের, এবং সেই কাঠের মধ্যে বিভিন্ন ধরনের খোদাই করা, বিভিন্ন ডিজাইন করা আছে। এখানে ছোট একটা লেকের মতো আছে, বা রিভার হবে হয়তো। তো এটা একদম হচ্ছে রিভার বরাবর সুন্দর, এখানে পাহাড় এবং তার সাথে এই ছোট লেক বলি বা রিভারই বলি না কেন, ভিউটা চমৎকার এখানে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, -2। তো এই ঠান্ডার মধ্যে আসলে বাইরে যেতে একটু ভয় লাগছে, অসুস্থ হতে চাই না, তাই আমাদের হোটেলেই আজকে খাবারটা অর্ডার করে নিয়েছি। আমাদের হোটেলটা একদমই এনশিয়েন্ট টাউনের পাশে। আমরা যে খাবারটা অর্ডার করেছি, একটা সিম্পল একটা বিফ ফ্রাইড রাইস, আর সাথে একটা ছোট্ট সালাদের মতো আছে। তো আজকে আমরা বাসায় রুমে বসেই হচ্ছে রাতের ডিনারটা করব।
আর আমাদের রুমটা খুবই আরাম, এখানে সেন্ট্রাল হিটারের ব্যবস্থা আছে, যার কারণে রুমের ভেতরে বা হোটেলে একদমই বোঝার কোনো উপায় নাই যে বাইরে -2 এর মতো। রাতে এটা -7 পর্যন্ত আজকে যাবে, আমরা ওয়েদার ফোরকাস্টে সেটাই দেখলাম। আর এটা যেহেতু 11,000-এরও উপরে এলিভেশনে, এখানে এই জায়গাটা প্রচণ্ড উইন্ডিও। তো যাই হোক, আজকে রুমেই আমরা একটু আরাম করবো। গুড মর্নিং, -3 ডিগ্রি সেন্টিগ্রেডের শহর সাংগ্রিলা থেকে। রাতে অনেক ঠান্ডা ছিল, প্রায় -7 পর্যন্ত ছিল। এখন সকালবেলা রোদ ওঠার পরে এখন কম, -3। ঠান্ডার মধ্যে এখন আমরা একটু নাস্তা করতে আসছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানকার যে বিখ্যাত মনেস্ট্রিটা আছে সেখানটাতে যাব। আমরা সবই আপনার সাথে শেয়ার করব। কালকে হোটেলটাও শেয়ার করা হয়নি, কারণ এক হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো আর প্রভা একটু অসুস্থ ফিল করছিল। পরে ইনফ্যাক্ট আমাদের ওই একটা সিলিন্ডার অক্সিজেন দিয়েই যে টেম্পোরারি ছোটো, তারপরে শি ওয়াজ ফিলিং বেটার এবং আমরা এই জন্য আর পরে বেরোইনি। রাত্রে -2 ডিগ্রি পর্যন্ত চলে গেছিলো আমরা যখন ঘুমাই তখন পর্যন্ত, এবং ডিপ নাইটে বোধহয় -7 পর্যন্ত গেছে। তো এইখানে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের যিনি সাহায্য করছেন উনি সহ। আমরা এখন যাব এখানকার যে বিখ্যাত মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে। সেখান থেকে বিকালে ট্রেন আছে কুনমিংয়ে। সে চলুন সারাদিন আপনাদের সাথে শেয়ার করি। সো আমরা এখন যেটা বলছিলাম, এসছি হচ্ছে এইখানকার যে খুব বিখ্যাত যে মনেস্ট্রিটা আছে, এইটা 1700 সালে দালাই লামা দ্য 5th এই মনেস্ট্রিটা তৈরি করেছিল। এবং এইটা কিন্তু একসময় এখানকার পাওয়ার হাউস ছিল, কারণ ওই 1600-1700 সালে আসলে মনেস্ট্রিগুলোই ছিল বা লামারাই ছিল আসলে সমস্ত ক্ষমতার উৎস এবং ইকোনমির উৎস। তখন থেকে আসলে এই জায়গাটা পাওয়ার হাউস হয়ে গেছিলো, যদিও এখনও এইটা একটা পাওয়ার হোল্ড করে, বাট ওই অর্থে না। বাই দ্য ওয়ে, এখানকার যত বুদ্ধিস্টরা আছে সবাই এইখানে ডোনেট করে এবং এইখান থেকে ওই বুদ্ধিস্ট কমিউনিটির সমস্ত ওয়েলফেয়ারগুলো মেনটেন করা হয় এবং যারা দরিদ্র তাদের জন্য দান করা হয়। সো এখনও এটার একটা সিগনিফিকেন্স আছে, বাট ওই অর্থে পাওয়ারফুল এখন আর নেই আর কি। আর বেসিকলি এইটা হচ্ছে নর্থ যে তিবেতিয়ান যেই বুদ্ধিজম আছে, সেই বুদ্ধিজমের যে প্র্যাকটিস করার এরিয়াটা। যাই হোক, দৃষ্টিনন্দন হিসেবেও এটা খুবই সুন্দর একটা জায়গা। আমরা আস্তে আস্তে উপরে যাব, ঢুকতে একটা টিকিট আছে অ্যারাউন্ড 65 ইউয়ান। সো আমরা ঢুকে দেখি জায়গাটা কেমন লাগে। আমরা এখানে মনেস্ট্রি পর্যন্ত একটা লোকাল গাড়িতে যাব। এখান থেকে মনেস্ট্রি পর্যন্ত 4 কিলোমিটারের রাস্তা এবং সেখানে আসলে হাঁটা সম্ভব না, যার কারণে লোকাল বাস একেবারে মনেস্ট্রি পর্যন্ত যায়। আমরা সেখানে যাব, কিন্তু নামার সময় আমরা হচ্ছে হেঁটে হেঁটে দেখতে দেখতে নামবো। Why this is covered? ওয়েদার এখনো দেখাচ্ছে -1, যদিও রোদ আছে। এই যে দেখুন, This is protect and gather some heat. কিন্তু রোদ আছে তো অনেকটা টের পাওয়া যাচ্ছে না, বাট আমরা কিন্তু 3 লেয়ার করে জামা কাপড় পরা। সুদিং ওয়েদার, এখন পর্যন্ত ভালোই লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা বাস না, আমরা একটা লোকাল গাড়ি নিয়েছি। আর আমার খুব পছন্দের একটা গাড়ি, হোন্ডা CR-V। এইটা নিয়ে আমরা উঠে যাব উপরে, নামার সময় আমরা হেঁটে নামবো আর কি। ভাড়া পড়বে 40 ইউয়ান পার হেড। সো মনেস্ট্রির প্রথমে আমরা যে জায়গাটা পেয়েছি, এইটা একটু কম্পারেটিভলি পরে বানানো, অ্যারাউন্ড 1800-1900 সালের দিকে। এবং এর ভেতরটাতে এক একটা আলাদা আলাদা প্রার্থনার জায়গা। আমরা ভেতরে গিয়েও দেখি, চলুন।
মনাস্ট্রিতে মেইন যে প্রেয়ার রুমটা আমরা সেটা ভিতরে ঢুকবো, কিন্তু এখানে ঢোকার আগে এখানে একটা লাল বর্ডার দেখতে পাচ্ছেন কাঠের, এটাতে পা রাখা যাবে না, আমাদের এটা ক্রস করে ঢুকতে হবে। আর ভেতরে এখন একজন প্রিস্ট, উনি হচ্ছে যে ধর্মীয় গ্রন্থ আছে সেটা পড়ছে, এবং নিয়ম হচ্ছে ওনারা এটা একবারই পড়ে, সুতরাং আমাদেরকেও এটা একবার সার্কেল করে ঘুরে আসতে হবে, মানে এন্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ। তো আমরা হচ্ছে লেফট টু রাইট এটা সার্কেল করে ঘুরে আসবো। ভেতরটাতে ছবি বা ভিডিও করা নিষেধ, বাট অসম্ভব সুন্দর। তিব্বতিয়ান বুদ্ধিজমের একটা ব্যাপার হচ্ছে কালার, বিকজ কালারকে ওরা মনে করে যে কোনো ব্যাড লাক বা অপশক্তি থেকে দূরে থাকার মেইন অস্ত্র। সো আপনারা দেখবেন প্রচুর কালার এখানে, বাট যে কোনো এই প্রার্থনালয়ের ভেতরে কিন্তু ভিডিও করা নিষেধ। পিছনের যে তিনটা বিল্ডিং এইগুলোই হচ্ছে মেন মনেস্ট্রি, এবং এই তিনটা বিল্ডিং তিব্বতের যে পাতালা হাউস বা যে প্রাসাদটা, সেই প্রাসাদের ইমিটেট করে বানানো, এবং এই তিনটা হচ্ছে সেটার ইমিটেশন। এবং আমরা এখানে ঢুকবো লেফট টু রাইট। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইখানে আমরা সবাই ভাবি দালাই লামা বুদ্ধিস্টদের সবচেয়ে পাওয়ারফুল নেতা। প্রবলেম হচ্ছে এদের পাঞ্চো লামা নামে আরেকটা পার্ট আছে, আরেকজন নেতা আছেন আর কি। দালাই লামা তো অ্যাকচুয়ালি একজন না, একটা পজিশনের নাম, তেমনি পাঞ্চো লামাও আরেকটা পজিশনের নাম। দালাই লামা মূলত রাজ্য শাসন বা ইকোনমি, ট্যাক্স এগুলো দেখতে দেখে অনেক বেশি এক্সপোজড, এই জন্য আমরা মনে করি হি ইজ দ্য লিডার। বাট ইয়েলো হ্যাট নামে বুদ্ধিজমের যেই টপ লিডাররা আছে তাদের মধ্যে কিন্তু এই পাঞ্চো লামা এবং দালাই লামা দুজনই সেম। আমরা এখন মনেস্ট্রির ভেতরে, মেইন বিল্ডিংটার ভেতরে। এরপরে বোধহয় ক্যামেরা ব্যবহার করতে দিবে না।
সো আমরা এখন মনসি থেকে নেমে ওই দিকে একটা লেক আছে, লেকটার দিকে যাব। এটা খুব হলি টাইপের একটা লেক। সো কারণটা হচ্ছে বুদ্ধিস্টদের 5 ধরনের বারিয়াল সিস্টেম, বা ধরেন মৃত্যুর পরে দাফন কাফন তো আসলে একরকম, মানে মৃত্যুর পরে মৃতদেহ সৎকারের 5টা রকমের ওয়ে আছে। এর মধ্যে একটা হচ্ছে পানি, একটা হচ্ছে আকাশ। এটা খুবই ইন্টারেস্টিং। আকাশেরটা হচ্ছে ওরা মৃত্যুর পরে ডেড বডিটার সমস্ত বোন টোন সব কিছুকে একদম গুঁড়ো করে রেখে দেয়। আর বিভিন্ন রকমের পাখি লাইক কাক, চিল, শকুন এরা এসে খেয়ে ফেলে, এবং যদি বডিটা ফুলটা খাওয়া হয়ে যায় তাহলে ওরা মনে করে এই লোকটা খুব ভালো ছিল, হি ওয়াজ এ গুড ম্যান। পানিটা যেটা হয়, যে লেকটা দেখলেন, সেই লেকে হচ্ছে মৃত্যুর পর সাথে একটা কাপড় দিয়ে পুরো বডিটাকে জড়ায় ওই লেকে ফেলে দেওয়া হয়। ঠিক সে কি উপায়ে ওই লেকের যে ফিশগুলো আছে, মাছ, সেই মাছগুলো যদি পুরো বডিটাকে মানে খেয়ে ফেলে, তাহলে ওরা এটা ধরে নেয় যে পরবর্তীতে এটা ইনকারনেশনে তাদের হেল্প করবে। আর ওরা এই লেকটাকে খুবই পবিত্র ধরে, এবং যেহেতু মাছগুলো এই ডেড বডি খায়, তো এই কারণে ওরা মাছ খায় না। কোনো টিবেটিয়ান পিপল মাছ খায় না। ওরা বিশ্বাস করে যে এই মাছ তাদের অ্যানসেস্টর। পেছনের এই সিঁড়ি দিয়ে কিন্তু হেঁটে হেঁটে ওঠা যায়। যদি আপনি হেঁটে নিচে থেকে উপরেও আসেন, তাহলে এই সিঁড়ি দিয়ে আপনি আবার, এটা মেইন এন্ট্রেন্স অ্যাকচুয়ালি। কিন্তু আমরা যেহেতু গাড়ি করে পেছন দিক দিয়ে উঠেছি সরাসরি, এই জন্য আসলে আমরা নামার পরে জায়গাটা দেখেছি, এবং জায়গাটা খুবই সুন্দর। 143টা স্টেপ, এবং এই মনস্টারের এলিভেশন কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 12,000 ফিট। সো আমাদের এই মনেস্ট্রি ঘোরা আপাতত শেষ। আমরা এখন এখান থেকে যাব, কিছুটা লাঞ্চ করব। এখন বাজে প্রায় 2টার মতো। আমাদের ট্রেন 5টায় এখান থেকে কুনমিং, 5 ঘন্টা সময় লাগবে। স্টেশনে গিয়ে আমাদেরকে স্টেশনটাও দেখাবো, কারণ আসার দিনটা দেখাতে পারিনি। আমাদের সাংরিলার ছোট্ট ট্রিপ এখানেই শেষ। এখন আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি, তার আগে একটু লাঞ্চটা করে নেব। লাঞ্চ করার জন্য একটা এখানে কাছে ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকেছি, দেখা যাক কী খাই ভিতরে। আমার প্রেফার্ড বিফ ফ্রাইড রাইস, কারণ এদের বিফ ফ্রাইড রাইসটা খুবই মজা। নুডল স্যুপ আমরা হয়তো আজকে রাতে ডিনারে খাবো। আজকেও সেম বিফ ফ্রাইড রাইস, 4 জন খেয়েছি। ওরা যেটা নুডলস নিয়েছে, বিল এসেছে 60 টাকা। এই জন্য আজকে আর বেশি দেখালাম না। এখন সোজা ট্রেন স্টেশনে। About to leave, already packing. Come with me, I'm not really asking. We'll get away to a place where we don't know. About to see the world in action. What we can be. আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন 5:25 মিনিটে। তো আমরা আমাদের সব বগি নাম্বার, সিট নাম্বার সব কিছু বুঝে নিয়েছি। পাসপোর্টটা হাতের একদমই কাছে রাখতে হচ্ছে, কারণ এখানে পাসপোর্ট দিয়ে আমাদের চেকিং করতে হবে। আর এর মাঝখানে আমরা যেহেতু একটু আগে চলে আসছি, হয়তো এদিকে একটু ঘাড়বো, একটু টুকটাক কিছু খেলাম। এই চলে যাওয়ার পালা এখন সাংরিলা থেকে। দুঃখ লাগে, হ্যাঁ। আমরা আমাদের উজবেকিস্তানের সিরিজটাতেও দেখবেন, রেল স্টেশন এটা প্লেন স্টেশনের চাইতে কাছাকাছি খুব কম কিছু না। আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের অনেক কিছু দেখার আছে।
ইন্ডিয়া বাংলাদেশের যে কয়টা ট্রেন স্টেশন আমরা দেখেছি, আর সেই তুলনায় যদি চায়না আমাদের থেকে খুব দূরে এবং খুব ডিফারেন্ট কোনো কান্ট্রিকে আমার মনে হয়নি ওদের কালচারে। বাট দেখুন ওদের ক্লিনলিনেস, ওদের বিল্ড, ওদের মেনটেনেন্স। About to leave, already packing. Come with me. এই যে শহরটা সাংগ্রিলা, এইটার মিনিং হচ্ছে আসলে ইমাজিনারি প্যারাডাইজ অন আর্থ। আসলে সাংগ্রিলা এই নামটা চলে আসছে 1933-তে একজন নোভেলিস্ট, একজন রাইটার একটা বই লিখেছিল, নোভেল লিখেছিল, যার নাম হচ্ছে লস্ট হরাইজন। তো সেই লস্ট হরাইজনে সে যে ল্যান্ডটার কথা বলেছে, তো ধারণা করা হয় এটা সে সাংগ্রিলা এই জায়গাটাকেই মাথায় রেখে সে নভেলটা লিখেছিল। এবং সাংগ্রিলা এটা আসলে একটা কি বলবো, এটা ইমাজিনারি একটা ল্যান্ড যেখানে ধরা হয় এখানকার মানুষ খুব হ্যাপি এবং এদের আয়ু অনেক বেশি, ওরা অনেক দিন পর্যন্ত বাঁচে, সহজে তারা বুড়া হয় না। তো এখানকার মানুষের পিসফুল লিভিং স্টাইল, তাদের সব কিছু মিলায় ধরা হয় যে এই জায়গাটাই আসলে সেই সাংগ্রিলা বা সেই প্যারাডাইজ অন আর্থ। এবং সেই থেকে এই শহরটার আসলে অরিজিনাল নাম কিন্তু সাংগ্রিলা ছিল না, এটার অরিজিনাল নাম অন্য একটা নাম ছিল, ডংজিয়াং। তো এটাকে 2001 সালে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য গভর্নমেন্ট এই জায়গাটার নামের চেঞ্জ করে এবং নাম রাখে হচ্ছে সাংগ্রিলা। আর কুনমিং থেকে খুব ইজিলি সাংগ্রিলা চলে আসা যায়। আপনি বাই বাস মানে বাই রোডেও আপনি আসতে পারবেন, আবার বাই ট্রেনেও আপনি আসতে পারবেন। ট্রেনের রাস্তা এখানে খুবই ভালো, ট্রেন এখানে আসতে 5 ঘন্টার মতো লাগে, বাসে আর একটু বেশি সময় লাগে। আর ট্রেনে এখানে ভাড়া পড়ছে 245 ইউয়ানের মতো করে। About to leave, already packing. Come with me, I'm not really asking. 4:25 মতো বাজে, আমাদের ট্রেন 1 ঘন্টা পরে 5:25-এ। সো 20 মিনিট আগে প্ল্যাটফর্ম খোলে এবং এখানে টিকিট নিয়ে এত ঝামেলা নেই, পাসপোর্টটা বা ওদের আইডিটা স্ক্যান করলে ওরা ইনফরমেশন পেয়ে যায়। হাউএভার আমাদের টিকিট অলরেডি করা হয়ে গেছে। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে C640, ফার্স্ট ট্রেন টু কুনমিং। About to leave, already packing. Come with me, I'm not really asking. We'll get away. ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, C640, ডাইরেক্ট টু কুনমিং, 5 ঘন্টা। অসম্ভব ভালো সিস্টেম। আমাদের পাসপোর্টটা স্ক্যান করলাম, ঢোকার গেটটা খুলে গেল, ওখানে আসলে রেকর্ড করা নিষেধে রেকর্ড করতে বললাম, অনেক মানুষ। তোমার অনুভূতি বলো, কেমন লাগলো ফুল সিস্টেম? কত ভালো লাগলো আমাদের লাইন থেকে এই পর্যন্ত? 10 মিনিট ম্যাক্সিমাম, অথচ মানুষ অনেকগুলো দাঁড়ানো ছিলাম, মিনিমাম 300। কিন্তু কত কুইক হয়ে গেল। না, ভালো লাগছে। সো সি ইউ ফ্রম কুনমিং। Living life with the lights out, die with my own doubts. Be free with me. Be free. Be free with me. ট্রেন ছেড়ে দিয়েছে, এখন সাংগ্রিলা থেকে আমাদের 5 ঘন্টার যাত্রা কুনমিং এর পথে। বাই বাই সাংগ্রিলা। Eyes on the freeway, Bonnie and Clyde, a classic cliche. গুড মর্নিং সবাইকে। কুনমিং থেকে আজকে সকালে আসলে আমরা ব্রেকফাস্টটা মিস করেছি, কারণটা হচ্ছে অনেক ঘুরে টুরে টায়ার্ড ছিলাম। 9টা সাড়ে 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, এখানে 9:30টার সময় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায়। তো এখন আমরা মূলত আজকে শপিংয়ে যাব, ইউ চয়েস হোটেলে উঠেছি। সো ডিটেলটা আমরা প্রথম পর্বেই আসলে দেখিয়ে দিয়েছি। এখন যতটা চেষ্টা করব শপিংয়ের কিছুটা শেয়ার করতে। তো চলুন যাই দেখি, কাছাকাছি কিছু শপিং মল আছে, উইল ট্রাই টু গো দেয়ার।
এই স্কোয়ারটা মূলত এইটা শপিংয়ের একটা জায়গা, এখানে চারপাশে বিভিন্ন রকমের শপিং সেন্টার। তো আমরা এখানে সাংওয়ান শপিং সেন্টারে বেশ কিছুক্ষণ শপিং করলাম। হাঁটলেও আর এখানে হাঁটলে দুই পাশে প্রচুর দোকান টোকান আছে, যে কোনো জায়গায় আপনি খেতে পারবেন, খাওয়ারও প্রচুর অপশন। আমরা লাঞ্চ করতে বসছি, আমাদের আজকে লাঞ্চ করতেছি নুডলস দিয়ে। আমারটা বিফ আর রোমেলের হচ্ছে নুডলসের মধ্যে একটু মোমো দেওয়া আছে এরকম। তো যাই হোক, যে দোকান আমরা খেতে বসছি এখানে আমাদের মিনিমাম 10 মিনিট লাগছে ওনাকে বুঝাইতে। আমি প্রথমে একবার বুঝাইলাম, আমি ভাবছি মনে হয় উনি বুঝে গেছে, তারপরে দেখলাম যে না, উনি আসলে আমাদের প্রিপেয়ার করতেছে। রোমেল যে আবার বুঝাইলো, মিনিমাম 10 মিনিট লাগছে আমাদের ওনাকে বুঝাইতে। তারপরে আমরা একটু টেনশনে ছিলাম, আল্লাহ জানে যেটা বুঝাইতে পারছি ওনাকে বুঝানো গেছে কিনা। যাই হোক, খাবারটা খুবই মজা, এবং এই মজার খাবারের দাম মাত্র 13 ইয়ন, খুবই টেস্টি। পরিমাণটা দেখাইছো? এবং পরিমাণ কিন্তু হিউজ। এখানে দেখে তো অনেক কিছুই পছন্দ হচ্ছে। আমার মেইন টার্গেট ছিল যেগুলো স্কিন কেয়ার এবং কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট, দেখে তো পছন্দ হচ্ছে, কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কোনটা আসলে কী জিনিস, মানে খুবই কনফিউজিং। আর এখানে মানে অ্যাসিস্ট করার জন্য যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে আসলে খুব বেশি লাভ হচ্ছে না, বোঝানো ওদেরকে খুবই টাফ। আমরা শপিংয়ের জন্য সারাদিন মোটামুটি এই এলাকাতেই কাটিয়ে দিচ্ছি। এই এলাকাতে যে ধরনের শপিং সেন্টার এবং যে ধরনের জিনিস আছে সেগুলোর দাম আসলে কনভার্ট করলে আমাদের বাংলাদেশি টাকার চাইতে বাংলাদেশে যেরকম পাওয়া যায় খুব বেশি আসলে বেশ কম হয় না। বাট তারপর আমরা এখানে শপিংটা করে কাটিয়ে দিচ্ছি, কারণ এছাড়াও একটা হোলসেল মার্কেট আছে, এটা সিটি থেকে প্রায় 30 মিনিট লাগে যেতে। আর সেখানে ইন্ডিভিজুয়ালি প্রতিটার জন্য আলাদা আলাদা সেকশন আছে, তো অনেক সময়ের ব্যাপার। সো আমরা ওই ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না, তো আমরা রিল্যাক্সভাবে আজকে এখানেই শপিংটা করছি। আমরা এয়ারপোর্টে কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ঢুকে যাবো ভেতরে। খুব এনজয় করলাম ট্রিপটা, আই মিস দ্য ট্রিপ।